আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি সবাইকে ইডুলেক বিডিট্রিক্সের নতুন একটি ভিডিওতে। আমি রয়েছি মোহাম্মদ মেহেদি হাসান ইমন। কথা বলবো এসএসসি পরীক্ষার পর আসলে আমরা কোথায় ভর্তি হব এই প্রসঙ্গ নিয়ে। অর্থাৎ এখানে বিষয়টা বুঝো, আগামী 8 থেকে 10 বছর পর তুমি কোথায় দেখতে চাও? আসলে তোমাকে 10 বছর পরে তুমি একটা এসি রুমে বসে লাখ টাকা ইনকাম করতে চাও, নাকি আসলে 10 বছর পর তুমি একটা মার্কেটিংয়ের ছোটোখাটো জব করে 10,000 টাকা বেতনের একটা চাকরি করতে চাও? বাংলাদেশের ফিউচারটা আসলে কেমন হবে আগামী 10 বছরে? যে কোন সেক্টরটা নিয়ে তুমি পড়াশোনা করলে চাকরির বাজারটা বা চাকরিতে পাওয়া তোমার পক্ষে অনেকটা সহজ হয়ে যাবে? তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা তখন ওই সময় আসলে কোন সাবজেক্টটা বেশি ডিমান্ডেবল হবে, সেই বিষয়গুলো আসলে আমাদের এখন থেকে মাথায় রাখা উচিত। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে একে একে কথা বলবো। যাই হোক, আমরা মূল টপিকে চলে যাব। তার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো মনে করো আমরা সবাই এখন এসএসসি পরীক্ষা দিয়েছি এবং সামনে ফলাফল আমাদের প্রকাশ করা হবে। এক্ষেত্রে আমাদের সামনে অপশন রয়েছে মাত্র এই 4টা। এক নম্বর হচ্ছে এইচএসসি, যেটা লাক্সার পরিমাণে চাকরির সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক পড়াশোনা করার অপশন রয়েছে। এরপর রয়েছে ভোকেশনাল, এটা হচ্ছে মূলত কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। এরপর রয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এখানে বিভিন্ন সাবজেক্টের উপরে তুমি পড়াশোনা করতে পারবে। 4 নম্বর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্যারামেডিক্যাল কোর্স। সো আমরা এখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমত কথা বলবো প্যারামেডিক্যাল কোর্সটা নিয়ে। কি এই প্যারামেডিক্যাল কোর্স? প্যারামেডিক্যাল কোর্স আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আসলে এটা একটা হসপিটাল এবং মেডিকেলের যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি। যেমন ধরো হাসপাতালের যে এক্স রে এবং আলট্রাসোনোগ্রাম বিভিন্ন রকম টেস্টগুলো করানো হয়ে থাকে এই প্যারামেডিক্যাল কোর্সের শিক্ষার্থীদেরকে দিয়ে। এক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট সেক্টরে প্যারামেডিক্যাল কোর্সের ভূমিকা অনেক পর্যাপ্ত রয়েছে বাংলাদেশে। কারণ হচ্ছে যে পরিমাণ হসপিটাল বাংলাদেশে রয়েছে ওই পরিমাণ প্যারামেডিক্যাল কোর্সের শিক্ষার্থীরা কিন্তু নাই এবং দক্ষ লোক খুবই কম। সেক্ষেত্রে তোমাদের এই যে প্যারামেডিক্যাল কোর্সের পরে যে জবগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল জব। এরপর রয়েছে যে ভোকেশনাল কোর্সটি, এই ভোকেশনাল কোর্সটিও এসএসসির মতোই হয়ে থাকে। সাধারণত এসএসসিতে যেমন ভর্তি হওয়া লাগে ভোকেশনালে এরকমভাবে ভর্তি হতে হয়। সেক্ষেত্রে এটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে হয়ে থাকে। এক্ষেত্রে বিজনেস ম্যানেজমেন্টের উপরে ভোকেশনাল কাজগুলো করা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা প্রিপেয়ার করব, তোমরা যদি পারো যে ভোকেশনালে ভর্তিটা না হওয়াটাই আমার সব থেকে বেটার অপশন মনে করি। কারণ হচ্ছে তুমি যে আগামীতে যে বেকারদের সাথে লড়াই করতে যাচ্ছ আগামী 10 বছর পরে, তখন কিন্তু তোমার এসএসসির যে ব্যাপক চাহিদাটা থাকবে, কিন্তু এসএসসির পরে কিন্তু ভোকেশনালদের অতটা কিন্তু ডিমান্ড থাকবে না। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, এই ভোকেশনাল কোর্সটাকে তোমরা 4th সাবজেক্ট হিসেবে ধরতে পারো। কারণ হচ্ছে তোমরা আগামী 10 বছরে 1 কোটি বেকারদের সামনে পা রাখতে যাচ্ছ। তো সেক্ষেত্রে যখন তাদের সাথে কম্পিটিশন করতে হবে চাকরির বাজারে, সেক্ষেত্রে কিন্তু এইচএসসি এবং বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেগুলোর ডিমান্ড কিন্তু ভোকেশনাল থেকে তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে তোমার ডিমান্ডটা ওই সময় অনেক নিচে চলে আসবে। তো আমি এক্ষেত্রে বলবো যে তোমরা এটাকে 4th সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারো। কারণ হচ্ছে ভোকেশনালটা তোমরা মানে না পারলে করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে যদি একান্ত দেখতে পাচ্ছ যে তোমাদের পড়াশোনা সামনে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং তোমার জব করতেছো, জবের জন্য পড়াশোনা করতে পারবা না, সেক্ষেত্রে তোমরা এই ভোকেশনাল ডিগ্রিটা নিতে পারো, ভোকেশনালে ভর্তি হতে পারো। এছাড়া প্রফেশনালভাবে পড়াশোনা যদি করতে চাও, আমি মনে করবো যে ভোকেশনালে ভর্তি না হওয়াটাই সব থেকে বেটার হবে। দেন এরপরে আসি আমরা সবচেয়ে লাক্সার পরিমাণে একটি সাবজেক্ট, যেটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট। বর্তমানে বাংলাদেশের চাকরি বাজারে এই ইনস্টিটিউটের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ হচ্ছে আমার দেখা মতে, আমার জানাশোনা মতে, আমার যত ফ্রেন্ডগুলো আছে বা বন্ধুবান্ধব রয়েছে যারা পলিটেকনিক থেকে পড়াশোনা করেছে এবং একটু বুদ্ধিমান, তারা কিন্তু এখন কেউ বেকার বসে নেই। তারা অবশ্যই কিছু না কিছু একটা চাকরি করছে এবং এমনও বন্ধুবান্ধব আছে যারা 30, 40, 50 হাজার টাকা স্যালারিতে চাকরি করছে। সো এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি হচ্ছে। এটা আসলে কি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটটা আসলে একটি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টে তোমাদেরকে কোর্সটি করানো হয়ে থাকবে। সেটি হচ্ছে তার মধ্যে রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম আরও অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে। তোমাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তোমাদেরকে কোর্সটি কমপ্লিট করানো হবে। তো তোমাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আগামীতে বা ভবিষ্যৎ প্রজন্মে তোমাদের হাতে কলমে যে কাজগুলো বা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা তোমরা, সেগুলোই কিন্তু বেশিরভাগ কাজে লাগবে। কারণ তুমি যে কোনো একটা সাবজেক্টের উপর যদি ডিগ্রি নিয়ে থাকো, ওই ডিগ্রিটা এক সময় তোমার কাগজটা হারিয়ে যেতে পারে বা তোমার সার্টিফিকেটটা ছিঁড়ে যেতে পারে। কিন্তু হাতে কলমে তুমি যদি একটা কাজ শিখতে পারো, ওই কাজটা কিন্তু তোমার মাথার মধ্যেই থেকে যাবে এবং এটার কোনো সার্টিফিকেট হারানোর ভয় নেই এবং এটা কোথাও চলে যাবে না। তো সেক্ষেত্রে তুমি যে
যেখানে যাও না কেন তোমার ডিমান্ডটা কিন্তু সবার উপরেই দেওয়া হবে। এরপরে তুমি চাকরি বাজারে বিভিন্ন রিকোয়ারমেন্টগুলো যখন দেখবা তখন দেখবা যে ওখানে চাচ্ছে যে 5 বছরের অভিজ্ঞতা এবং খুব অভিজ্ঞ লোকের দরকার রয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রিপেয়ার করব এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যে হাতে কলমে কাজগুলো শেখানো হয় এগুলো আসলে তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক বেটার অপশন হতে পারে। এবং এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সম্বন্ধে যদি তোমরা বিস্তারিত একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং যদি তোমাদের কমেন্টের পরিমাণ অনেক বেশি হয় তাহলে আমি একটা তোমাদের স্পেসিফিকভাবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে একটা ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করব। এরপরে আসি আমরা আমাদের সবচেয়ে কমন একটি বিষয়, সেটা হচ্ছে এইচএসসি নিয়ে। দেখতে পাচ্ছ কতগুলো কোর্স রয়েছে এখানে। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। ধরো তুমি কলেজে এইচএসসিতে ভর্তি হলা বা একাদশ বা দ্বাদশে ভর্তি হওয়ার পরে যখন পাশ করে বের হবা বা ইন্টারমিডিয়েট পাস করবা তখন তোমার সামনে এই সাবজেক্টগুলো, এই অপশনগুলো সবগুলোই ওপেন হয়ে যাবে। তুমি চাইলে যে কোনো এক জায়গায় যেতে পারবে। এগুলো ছাড়া অনেক অনেক কোর্স রয়েছে তুমি যা এইচএসসি পরে করতে পারবা। আমি মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখানে এই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু বিষয় তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে এইচএসসিতে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, এবং কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে ভালো রেজাল্ট না করলেও তোমরা ভর্তি হতে পারবা। মোটামুটি একটা পাস করে বের হইতে পারলেই তোমরা মোটামুটি ভর্তি হতে পারবা। যেমন এই কোর্সগুলোর মধ্যে প্যারামেডিক্যালে যে তোমার ভর্তি হইতে হলে A+ মাস্ট বি দরকার এমন কোনো কথা নাই বা এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। এরপর রয়েছে নার্সিং, এখানে ভর্তি হইতে হলে যে তোমাকে A+ বা ভালো রেজাল্ট করতে হবে এমন কোনো বিষয় নাই। আবার এখানে আরেকটা অপশন রয়েছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে তুমি মোটামুটি একটা রেজাল্ট করে বের হইতে পারলেই তুমি ওখানে ভর্তি হইতে পারবা। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই তিনটাতে ভর্তি হতে গেলে তোমার অবশ্যই ভালো রেজাল্ট করা লাগবে এবং খুবই মেধাবী হওয়া লাগবে। তাহলে চলো আমরা প্রথমে মেডিকেল নিয়ে সর্বপ্রথম আলোচনা করি। মেডিকেল এমন একটা সাবজেক্ট যা বাংলাদেশে যে পরিমাণ ডাক্তার রয়েছে, যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, সেই পরিমাণ তাদের সেবা দেওয়ার মতো ওরকম কিন্তু অভিজ্ঞ ডাক্তার কিন্তু খুবই সংকটে আছে বাংলাদেশ। সেক্ষেত্রে তুমি যদি মেডিকেল অপশনটাকে চুজ করে থাকো তাহলে আমি বলবো তুমি একদম একটা রাইট সাইডে আসো, এবং এইটার ভবিষ্যতে অনেক 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 ডিমান্ড রয়েছে। যেটা তোমার এই একবার যদি তুমি MBBS করে ডাক্তার হয়ে বের হইতে পারো তাহলে তোমার 14 পুরুষের মধ্যে তোমার আর কেউ জব করা লাগবে না, বা তুমি তাদেরকে খাওয়াইতে পারবা, বা এমন একটা হিউজ পরিমাণ চাহিদা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে তুমি যদি এই ডাক্তারি পড়তে চাও বা মেডিকেলে পড়তে চাও অবশ্যই আমি বলবো তুমি রাইট সাইডে আছে। এরপরে আমরা আসি যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং রয়েছে বুয়েট, তারপরে রুয়েট, কুয়েট, চুয়েট। এগুলোর মধ্যে তোমরা যদি একবার চান্স পাইতে পারো তাহলে অবশ্যই আমি বলবো যে তোমরা অনেক ভালো ভালো প্রকৌশলী হয়ে বের হতে পারবা, এবং এইটা করার পাশাপাশি তোমরা BCSও কিন্তু পরীক্ষা দিতে পারবা। দেন আসি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই রিলেটেড যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এগুলোতে চান্স পেয়ে যদি ওরকমভাবে পড়াশোনা করতে পারো তাহলে তুমি BCSের জন্য একজন BCSের চেয়ারে বসতে পারবা। BCSের পরীক্ষার জন্য তুমি ভালোভাবে নিজেকে যদি প্রস্তুত করতে পারো আসলে অবশ্যই BCS ক্যাডার হওয়া অনেকটা ইজি হয়ে যায়। এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় চান্স পেতে ওইরকম কোনো রেজাল্ট করা লাগে না, মোটামুটি তুমি পাস করতে পারলে ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এমন অনেক প্রমাণ রয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু BCSে অ্যাভেলেবেল টিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কোনোটাকে ছোট করে দেখার কোনো অপশন নাই, এবং প্রত্যেকটাই এক একটা তার নিজের গতিতে চলতে থাকে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নার্সিং ইনস্টিটিউট। নার্সিং ইনস্টিটিউট বাংলাদেশের, তোমাদেরকে এর আগে বলছিলাম যে ডাক্তারের যেমন সংকট রয়েছে ঠিকই নার্সিং ইনস্টিটিউট যারা রয়েছে বা নার্স রয়েছে বাংলাদেশে, যত রুগী যেই পরিমাণ রুগী রয়েছে ওই রুগীর সেবা দান করার জন্য ওই পরিমাণে দক্ষ নার্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। সুতরাং নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করলেও তোমার আসলে অনেক বাংলাদেশে বসে থাকতে হবে না, অন্তত ভালো ভালো জব তুমি হসপিটালে করতে পারবা। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডেন্টাল। আর ডেন্টালও কিন্তু এই নার্সিংয়ের মতোই প্রাইভেটভাবে পড়তে পারো বা তুমি সরকারিভাবে পড়াশোনা করতে পারো। এগুলো হচ্ছে হাতে কলমের কাজ। আসলে এগুলোর ডিমান্ড কিন্তু আসলে বাংলাদেশে অনেক চাহিদা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এটাও করতে পারো। প্রযুক্তি বলো এবং নার্সিং বলো, ডেন্টাল বলো, এগুলো সবগুলা প্যারামেডিক্যাল বলো, এগুলো সব কিন্তু হাতে কলমের কাজ। এগুলো করে বা এগুলো জানা থাকলে তোমার চাকরির বাজারে তোমার কোনো অভাব হবে। তোমাদের কয়দিন পরে রেজাল্ট দিবে, আশা করছি তোমরা সবাই ভালো রেজাল্ট করবা। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।